Hi, how are you all, my dear students? আজকে আমি তোমাদের ক্লাস 10 বিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন। তো প্রথমে আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে মৌল কি জিনিস। মৌল হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যাহা শুধু একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অক্সিজেন ইত্যাদি নাম আমরা ক্লাস 8-9 এ শুনে এসেছি। তো মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন। তো মৌলসমূহকে কেন শ্রেণীবিভাজন করা হলো সেটি বুঝতে হলে আমাদের একটি উদাহরণ নিতে পারি। যেমন মনে করো একটি স্কুলে 3টি ক্লাসে ক্লাস 8, 9 এবং 10 মিলে 300 জন ছাত্রছাত্রী, মানে একে ক্লাসে হলো 100 জন ছাত্রছাত্রী। যদি সবাই একই ক্লাসরুমে বসে, তখন যদি একজন শিক্ষক পড়াতে আছেন যেমন বিজ্ঞান ক্লাস 10 ছাত্রকে, তিনি কি পড়াতে পারবেন? উত্তর হবে না, কারণ সবাই এলোমেলোভাবে বসে আছে। তখন শিক্ষকের দায়িত্ব হবে যে তিনি শ্রেণী হিসাবে আলাদা করা। ঠিক তদ্রূপভাবে আলাদা করার কারণ হলো যাহাতে পড়াতে সুবিধা হয়, সুবিধার জন্য তিনি আলাদা করবেন। ঠিক তদ্রূপভাবে মৌলগুলোকে সহজভাবে অধ্যয়ন করার জন্য বা অধ্যয়ন করতে যাহাতে সুবিধা হয়, সেজন্য এই মৌলগুলিকে শ্রেণীবিভাজন করা হয়েছে। ঠিক আছে, তো এই শ্রেণীবিভাজনের ইতিহাসটি হলো, মানে প্রথম যে বিজ্ঞানী মৌলসমূহকে শ্রেণীবিভাগ করেছিলেন ওনার নাম হচ্ছে বিজ্ঞানী লেবুইসিয়ার। তিনি মৌলসমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে ধাতু এবং অন্যটি হচ্ছে অধাতু। ধাতুর উদাহরণ যেমন অ্যালুমিনিয়াম, নিকেল, কপার, টিন, জিঙ্ক ইত্যাদি। অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, টিন, আয়রন ইত্যাদি। আর অধাতু সমূহের উদাহরণ অক্সিজেন, সালফার ইত্যাদি। এবং ধাতু কি জিনিস? ধাতুকে সাধারণত কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, কিন্তু অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। ধাতুর উজ্জ্বলতা আছে, কারণ ধাতু চকচক করে। অধাতু সমূহে সাধারণত কোনো উজ্জ্বলতা নেই। ধাতুকে টেনে লম্বা সরু তারে পরিণত করা যায়, কিন্তু অধাতুকে সরু তারে পরিণত করা যায় না। এই লেবুইসিয়ারের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজনটি এক সময় বিজ্ঞানীরা গ্রহণ করলেন না, কারণ লেবুইসিয়ারের পরবর্তী সময়ে এমন কিছু মৌল আবিষ্কার হলো যেগুলো ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম প্রদর্শন করে। তো যেসব মৌল ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম প্রদর্শন করে সেই মৌলগুলিকে বলা হয় ধাতুকল্প। যেহেতু লেবুইসিয়ারের শ্রেণীবিভাজনে ধাতুকল্পের কোনো উল্লেখ নেই, তাই এই শ্রেণীবিভাজনটি বর্জন করতে হলো আমাদের। দ্বিতীয় যে বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী ডুবেরিনার। তিনি মৌলসমূহ শ্রেণীবিভাজন সম্বন্ধে একটি সূত্র দিলেন। এই সূত্রটির নাম হলো ক্রোই সূত্র। তো সূত্রটি হচ্ছে, আমি এখন লিখে নিচ্ছি, যে রাসায়নিকভাবে সদৃশ এমন 3টি মৌলকে তাদের ক্রমবর্ধমান মান অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক
ভরের গড় মান মাঝের মৌলটির সমান, মাঝের মৌলটির পারমাণবিক ভরের সমান হয়। রাসায়নিকভাবে সদৃশ এমন তিনটি মৌলকে তাদের ক্রমবর্ধমান মান অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মান মাঝের মৌলটির পারমাণবিক ভরের সমান হয়। যেমন আমরা উদাহরণের সাহায্যে অতি সহজেই বুঝতে পারবো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। তো প্রথম এবং তৃতীয় এর গড় অর্থাৎ 7 প্লাস 39 বাই 2 মানে হবে 46 বাই 2 মানে 23। 2 23 46। অর্থাৎ প্রথম এবং তৃতীয় এর গড় হবে মধ্যটির মান, মানে 23 হচ্ছে আমাদের মধ্যের মৌলটির পারমাণবিক ভর। তো ঠিক এইরূপভাবে ডোবারিনার মাত্র 3টি ত্রয়ীর কথা বলেছিলেন, বা মাত্র 3টি সেট এইরকম আছে যেগুলি সেই ডোবারিনারের ত্রয়ী সূত্র মেনে চলে। তো ডোবারিনারের শ্রেণীবিভাজনের সীমাবদ্ধতা বা দোষ বা ত্রুটি হলো যে মাত্র 4টি ট্রায়াডের জন্য এই ট্রায়াড সূত্রটি মাত্র 3টি সেট এর জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীকালে অন্যান্য আরো মৌল আবিষ্কার হলো। অন্যান্য মৌলগুলি মৌলগুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। যেমন ব্রোমিন। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ফ্লোরিনের হচ্ছে 19, ব্রোমিনের হচ্ছে 80। তো প্রথম এবং তৃতীয় এর গড় হয়ে যায় 19 প্লাস 80 বাই 2 মিন্স হয়ে যায় 49.5, যাহা সেই মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান হয় না, কারণ আমাদের মধ্যে দেওয়া আছে 35.5 কিন্তু হওয়ার কথা ছিল 49.5 এই ডোবারিনারের সূত্র মতে। তো এই ত্রুটি বা দোষ বা অসুবিধা থাকার জন্য সেই ডোবারিনারের শ্রেণীবিভাজনটিও বর্জন করলেন সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা। পরে আরেকজন বিজ্ঞানী আসলেন, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি একটি সূত্র দিলেন। সূত্রটির বিবৃতি হচ্ছে এরূপ যে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলগুলিকে সাজালে
ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলি সাজালে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলিকে সাজালে কোনো মৌল তার পরের ঠিক অষ্টম মৌলের সাথে রাসায়নিকভাবে সদৃশ হয়। ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলিকে সাজালে কোনো মৌল তার পরের ঠিক অষ্টম মৌলের সাথে রাসায়নিকভাবে সদৃশ হয়। অর্থাৎ কোনো মৌল তার ঠিক পরের অষ্টম মৌলের সাথে সদৃশ হয়। যেমন লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। লিথিয়াম রাসায়নিকভাবে সদৃশ হবে সোডিয়ামের। অর্থাৎ লিথিয়াম পরে দেবো 1 2 3 4 5 6 7 7 নম্বর পরে হচ্ছে সোডিয়াম। যেমন নাইট্রোজেনের ঠিক পরের 7 নম্বর মৌল হচ্ছে ফসফরাস। অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাসের মিল থাকবে, রাসায়নিকভাবে এরা সদৃশ হবে। যেমন বেরিলিয়ামের ঠিক পরের অষ্টম মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে রাসায়নিকভাবে সদৃশ হবে। সেই নিউল্যান্ডের সূত্রটির মেন ভিত্তি ছিল যে গানের 7টি সুর সারে গামা পাদানি, মানে 7টি পরে যে আবার ঘুরে আসে। তিনি ছিলেন মিউজিক লাভার, একজন সায়েন্টিস্ট। তো নিউল্যান্ডের এই অষ্টক সূত্রটির কিছু দোষ বা ত্রুটি আছে। আর নিউল্যান্ডের সূত্রটিকে সাধারণত বলা হয় অক্টেট রুল, অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন আমি নিউল্যান্ডের এই অষ্টক সূত্র এর কিছু অসুবিধা বা ত্রুটি লিখব। তো 1 নম্বর ত্রুটি হচ্ছে কেবলমাত্র 20টি মৌল অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত এই সূত্রটি প্রযোজ্য ছিল। মানে ক্যালসিয়ামের পরবর্তী মৌল এই সূত্র মেনে চলে না। অর্থাৎ ত্রুটি হিসাবে বা অসুবিধা আমরা প্রথমে লিখতে পারি যে এই সূত্র কেবল মাত্র ক্যালসিয়াম পর্যন্ত সীমাবদ্ধ ছিল। অর্থাৎ এই সূত্রটি কেবল ক্যালসিয়াম পর্যন্ত, ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলি এই সূত্র মেনে চলে না। 2 নম্বর ত্রুটি হচ্ছে যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো তখন দেখা গেল কোন মৌল তার ঠিক পরের নবম মৌলের সাথে রাসায়নিকভাবে সদৃশ হয়। রাসায়নিকভাবে সদৃশ হয়। তো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।